ওইদিকে বেঞ্চে আমরা বেন আর জেনিকে বসে কথা বলতে দেখতে পাই। আর আজকে বেন তার মেয়ের সুপার পাওয়ারের ব্যাপারে জানতে পেরে যায়, এর জন্য সে অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ার কারণে সে এত বছর পর আবারও তার মেয়ের জন্ম হওয়ার দিনে চলে যায়, মানে 13 বছর আগে, যেখানে সে ওই মোমেন্ট আবারও পুনর্জীবিত করে আর জেনির সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আর বলে, আমি এখন একদম তৈরি আছি 13 বছর আগে যাওয়ার জন্য, আমি সেখানেই তোমাকে বাঁচাবই। তখন জেনি বলে, এসব জিনিসের কোনো মানে নেই, আমি তো বেঁচে আছি, তুমি তোমার ফ্যামিলির দিকে নজর দাও। ব্যান তখন বলে, তুমিও তো আমার ফ্যামিলি, আর আমি আমার ফ্যামিলির জন্য জীবনও দিতে পারি। ওইদিকে মিস এনি কান্না করতে করতে ক্লাবে যায়, যেখানে মিস্টার বেক ড্রিঙ্কস করছিল। এনি কান্না করে আর তাকে বলে, আমাদের ছেলে মারা যেতে চলেছে জানো, আমি স্বপ্নে তার মৃত্যু দেখেছি। তো এরপর জেনি আর ব্যান গাড়িতে করে কোথাও যাচ্ছিল। দুজন অনেক খুশি ছিল আর একটা মুভির ব্যাপারে ডিসকাস করছিল, যে এই মুভিতে অ্যাক্টর কোন কালারের ড্রেস পরেছিল। জেনি বলে হলুদ, ব্যান বলে লাল। ব্যান এটাও বলে যে ওই মুভির অ্যাক্টর আমার খুবই পছন্দের ছিল, এই জন্য আমার খুব ভালো করেই মনে আছে যে সে লাল ড্রেস পরেছিল, আর সেই মুভি তো আমি আমার ফ্রেন্ডের সাথে থিয়েটারে গিয়ে দেখেছিলাম। তার মানে তারা অনেক আগের কথা বলছে, তারা মুভির এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। তখন জেনি বলে, আচ্ছা এই কথা, তাহলে একটা কাজ করো, তুমি পাস্টে গিয়ে সেই সিন দেখো, এই বাহানায় তুমি তোমার পুরনো বন্ধুদের সাথেও দেখা করতে পারবে, এমনিতেও গাড়ি তো আমি ড্রাইভ করছি। এই কথা ব্যানের অনেক পছন্দ হয় আর জেনির কথা মেনে নিয়ে পাস্টে সেই মোমেন্টে চলে যায়, যেখানে সে তার বন্ধুদের সাথে ওই মুভির পার্টিকুলার সিনগুলো দেখছিল। আর কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে, তখন সে তার চোখে বিশ্বাসই করতে পারে না, কারণ গাড়ি ব্রিজের সাথে আটকে আছে, ড্রাইভিং সিটে জেনিও নেই, মানে সামনে কাচও ভাঙা ছিল। এটা দেখে ব্যানের বুঝতে দেরি হয় না যে যতক্ষণ আমি পাশে ছিলাম ততক্ষণের মধ্যে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এসব দেখে ব্যানের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এরপর গাড়ি অ্যাক্সিডেন্টের 5 দিন পরে দেখানো হয়, ব্যানদের বাসায় ফুল ফ্যামিলি ব্রেকফাস্ট করছিল। মিস এনি, মিস্টার বেক, মোটো, ইনা, ব্যান, এমনকি জেনিও উপস্থিত ছিল। এখানে ব্যান অনেক খুশি ছিল। ব্যান বলে, সবাই একসাথে বসে খাবার তো খাচ্ছি, সব কিছু তো কত ভালো যাচ্ছে তাই না। তখনই মিস এনির চোখে পানি চলে আসে আর বলে, সবাই এমন ব্যবহার করছে যেন সব কিছু অনেক ভালো। এরপর এখান থেকে গল্প 2 দিন আগে শিফট হয়, যে মিস এনি জেনিকে দেখা করার জন্য ডেকেছে তার বাগানে। সেখানে সে কান্না করে জেনিকে বলে, আমার ছেলে কয়েকদিন হয় বাঁচবে আর আমি চাই সে খুশি থাকুক। কিন্তু জেনি এত সহজে হার মানতে চায় না, সে কোনোভাবে ব্যানকে বাঁচাতে চায়। কিন্তু এনি বলে, যখন আমি আমার বাবার মৃত্যু দেখেছিলাম তখন আমি সেটা বদলানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যতবার আমি চেষ্টা করেছি প্রকৃতি তাকে ততবারই আরও মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। এই জন্য আমার কথা শোনো, শুধু ব্যানকে খুশি রাখার কথা ভাবো। তখন জেনি বলে, কিন্তু যখন আমি জানি যে আমাকে বাঁচানোর জন্যই ব্যানের মৃত্যু হবে, তাহলে আমি খুশি হওয়ার অ্যাক্টিং কিভাবে করতে পারবো। তখন অ্যানি বলে, তুমি তো হলে চিটিংবাজ, তাহলে চিটিংই করো আমার বলার কারণে। এরপর আমরা স্কুলের সিন দেখতে পাই, সেখানে টিচার রিম আর তার বন্ধুদের কথা বলতে শুনে নেয়, আর সে রিমের কথা বলা দেখেই বুঝে যায় যে সেই দিন ইনাকে রিমি জিমে বন্ধ করে রেখেছিল। এই জন্য টিচার রিমকে একা ডেকে অনেক কথা শোনায় আর তাকে বোঝায়ও। এরপর ব্যাপারটা উল্টো হয়ে যায়, সব বাচ্চারা ইনাকে বুলি করা ছেড়ে দিয়ে রিমকে বুলি করা শুরু করে দেয়। তারা বলে সে সবার সামনে ইনার সাথে এত ভালো ব্যবহার করে, কিন্তু তার পেছনে দেখো কি কি ব্যবহার করে। ওইদিকে জিমে গ্রেস মোটোকে কান্না করতে দেখে, তখন গ্রেস মোটোকে কান্না করার কারণ জিজ্ঞেস করে। মোটো বলে, আরে আমি কান্না কোথায় করছি, আমি তো ঘেমে গেছি। কিন্তু আসল ব্যাপার হলো মোটু তার ভাই মারা যাবে এটা নিয়ে অনেক শোকাহত। তার উপর সে সবসময় তার ভাইয়ের সাথে ঝগড়া করত। মোটু বলতো, দেখো তোমার আগে আমি বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে এই জিম বিল্ডিং নিজের করে নেব। এই জন্য এখন তার মা রাগে তাকে গালি দেয় আর বলে, এখন তো তোমার ভাই মারা যাবে, এখন তো সব কিছু তোমারই হবে। এর ফলে মোটু রিয়েলাইজ করে এসব ঠিক হয়নি, তাই সে অনেক কষ্ট পায়, কারণ ব্যান তার ছোট আর একমাত্র ভাই ছিল। ভাই বোনের মধ্যে ঝগড়া সবসময় হয়, কিন্তু যখন ইমোশনের কথা আসে তখন সব ভুলে যায়। এরপর আমরা ব্যানকে অনেক হ্যাপি টাইম স্পেন্ড করতে দেখতে পাই। সে ইনা আর জেনির সাথে সাইকেল চালাতে যায়, শপিংয়ে যায়, তাদের সাথে ভালো মোমেন্টের ছবি তোলে। আর রাতে যখন ঘুমানোর সময় আসে তখন ব্যান বারবার জেনির রুমে আসে এটা বলার জন্য যে এখন তো আমরা ফ্যামিলির মতো থাকছি তাই না, আর ফ্যামিলিতে থাকা, খাওয়া, ঘুমানো, জেগে ওঠা সব একসাথে করতে হয়, আর এখন আমার পালা তোমার সাথে ঘুমানোর।
অবশ্য জেনি তাকে অনেক নিষেধ করে, কিন্তু সে জেনির কথা শোনে না। তাই সে একসাথে ঘুমানোর জন্য রাজি তো হয়ে যায়, কিন্তু পরের দিন জেনি ব্যানকে সমুদ্র ট্রিপে যেতে বলে। সেখানে যেতে ব্যানও খুশি খুশি রাজি হয়ে যায়। ওইদিকে জেনির মা জেনির এরকম ব্যবহারের জন্য একদমই খুশি ছিল না। তাই সে তার ভাইকে অর্ডার দেয় এমন কিছু করার জন্য, যার জন্য তার ভাই বলে, বোন তুমি শিওর তো, তুমি জেনির সাথে সত্যি এরকম করতে চাও? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই। এখান থেকে আমরা পরের দিন জেনি আর ব্যানকে সমুদ্র যাওয়ার জন্য বের হতে দেখতে পাই। বৃষ্টিও হচ্ছিল আর ড্রাইভিং জেনি করছিল। দুজন মজা হাসাহাসি করতে করতে চলে যাচ্ছিল। তখন জেনি বলে, আমার একটু ঠান্ডা লাগছে। তখন ব্যান তার কোট খুলে জেনিকে পরিয়ে দেয়। জেনি দেখে তাদের গাড়ির পেছনে একটা কালো গাড়ি তাদেরকে ফলো করছে। ওই সময় তাদের ওই কথা, মানে তাদের ওই মুভি আর কাপড়ের কথা শুরু হয়ে যায়। তখন জেনি ব্যানকে বলে, পাস্টে গিয়ে ওই মুভি আবারও এক্সপিরিয়েন্স করে নাও। এই বাহানায় তুমি তোমার পুরনো বন্ধুদেরও দেখতে পাবে। এই কথা শুনে ব্যান রাজি হয়ে যায়। তারপর যখন সে পাস্টে থেকে এখানে ফিরে আসে, তখন সে দেখে গাড়ি ফাঁকা, এমনকি তার গাড়ি ব্রিজের মধ্যে আটকে আছে। গাড়ির সামনের কাঁচও ভাঙা ছিল। এটা দেখে তো ব্যান ভয় পেয়ে যায় আর বলে, এটা কি হয়ে গেল? তাই সে তাড়াতাড়ি পুলিশকে কল করে। উদ্ধারকারী দলেরা আসে। বিকেল থেকে রাত হয়ে যায়, আবার পরের দিনও, কিন্তু নদীর ভেতর থেকে জেনির জ্যাকেট ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এটা শুনে ব্যানের কি অবস্থা হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ব্যানের ফ্যামিলির লোকেরা তো এটা মনে করছিল যে ব্যান মারা যাবে, কিন্তু হঠাৎ করে জেনির মারা যাওয়ার জন্য সবাই আরও চিন্তায় পড়ে যায়। এখানে ব্যান তো আবারও ড্রিঙ্কস করা থেকে শুরু করে ডিপ্রেশনেও চলে যায়। একদিন সে রাগে জেনির মায়ের কাছে যায়। তাকে সন্দেহ করার জন্য তাকে উল্টো প্রশ্ন করে যে, যখন আমার মেয়ে মারা যায় তখন তুমি তো ওই গাড়িতেই ছিলে, তাই না? তাহলে তোমার একটু আঘাত কেন লাগলো না? তোমার প্রথম ওয়াইফের সাথেও এরকমই হয়েছিল, আর তুমি আমার মেয়ের সাথেও এমন করেছো, তাই না? আবার তোমার এত সাহস হয়েছে যে তুমি আমাকে জেনিকে মারার দোষ দিচ্ছ। তখন ব্যানও হার মেনে নেয়। অন্যদিকে মোটো অনেক চিকন হয়ে গেছে, আর গ্রেস তাকে যে প্রমিস করেছিল যে আমি তোমাকে তোমার বিয়ের গ্রাউন্ডে ফিট করিয়ে দেব, সেটা সে পূরণ করে দিয়েছে। এখন জন আর থাকতে পারছে না। সে সামনের সপ্তাহে মোটোকে বিয়ে করতে চায়, কিন্তু মোটু বলে, দেখো আমার ভাইয়ের অবস্থা এখন ঠিক নেই। সে তার আপন মানুষকে হারিয়ে ফেলেছে। এই কষ্টের মধ্যে কি আমরা বিয়ে করতে পারি? এখন কিছুদিনের জন্য বিয়েটা স্থগিত করে রাখি। তখন জন বলে, প্রশ্নই ওঠে না। যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি ওই জিম বিল্ডিং আমাদের হবে। এতে আমরা আমাদের নতুন বিজনেস শুরু করতে পারবো। এখানে আমরা দেখতে পাই মোটু চিকন হয়েছে, এই জন্য জন অনেক খুশি আর তাকে বিয়ে করতে যাচ্ছে। কিন্তু অন্যদিকে তার এখনো রিলেশন আছে, যার সম্পর্কে মোটু এখনো কিছুই জানে না। এরপর আমরা দেখি ইনা তার বাবার এমন অবস্থা আর দেখতে পারে না। তাই সে ব্যানকে বলে, দেখো বাবা, আমাদের মধ্যে পৃথিবী শেষ হতে চলেছে এবং আমাদের জীবনে খুশি ভরিয়ে দিয়েছিল শুধুমাত্র জেনি। একমাত্র সেই ছিল যার সাথে আমরা কমফোর্টেবল হয়ে কথা বলতে পারতাম। বাবা, তার সাথে কি হয়েছে এটা জানার জন্য আপনাকে পাস্টে যেতে হবে। তখন ব্যান ইনাকে বোঝায়, যে সময় জেনির সাথে এই ঘটনা ঘটে সেই সময় আমি ছিলামই না, আমি পাস্টে ছিলাম। এই জন্য আমি গাড়ি অ্যাক্সিডেন্টের সময় যেতে পারবো না। তখন ইনা বলে, কিন্তু আপনি তো তার আগে যেতে পারবেন। অ্যাক্সিডেন্টের আগে হ্যাপি মোমেন্টে গিয়ে জেনিকে বলো এই ট্রিপে যেন না যায়। তখন ব্যান তার মেয়ের কথা শুনে ওই সময় চলে যায় যখন সে ইনা আর জেনি সাইকেলিং করছিল। সে জেনিকে ডাকে, কিন্তু এমন মনে হয় যে জেনি তার ডাক শুনেও না শোনার ভান করে। এরপর সে মাথার ব্যান্ড কেনার সময় যায়, কিন্তু সে জিনিস কেনার সময় সে এত বিজি হওয়ার নাটক করে যে ব্যানকে দেখতেই পায় না। এরপর ব্যান সেখানে যায় যেখানে জেনির সাথে সে ঘুমিয়েছিল। সেখানে সে দেখে পাস্টের ব্যান তো ঘুমাচ্ছে, কিন্তু জেনি অনেক কান্না করছে। আর তখন ভবিষ্যৎ ব্যান তাকে শান্ত করে আর কান্না করার কারণ জিজ্ঞেস করে। তখন জেনি এটা বলে কথা কেটে দেয়, আরে আমি শুধু একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাছাড়া আর কিছু না। এরপর ব্যান জেনিকে বলে যে সমুদ্রের ট্রিপে যেও না আর সেটা ক্যান্সেল করে দাও। এরপর সে প্রেজেন্টে এসে ইনাকে জিজ্ঞেস করে কিছু চেঞ্জ হলো কি। তখনই ইনা জেনিকে কল করে, কিন্তু তারপরেও ফোন বন্ধ হয়ে আসছিল। তখন ইনা বলে, না, মনে হয় না কিছু চেঞ্জ হয়েছে। যদি আপনি তাকে সাবধান করেই দেন তাহলে সেই ট্রিপে কেন গেল? আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে। যেদিন আমরা তিনজন সারাদিন একসাথে সময় কাটিয়েছিলাম তখন আমার এরকম মনে হয়েছিল যে জেনি ইচ্ছে করেই কিছু লুকাচ্ছে। মাথার ব্যান্ড কেনার সময় ভুল করে যখন আমাদের আই কন্ট্যাক্ট হয়েছিল সেই সময় সে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিয়েছিল। তখন তো আমার হাসি আসছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে সে আমাদের থেকে কিছু লুকাচ্ছিল। আসলে যেদিন মিস এনি জেনিকে দেখা করার জন্য বাগানে ডেকেছিল আর তখন সে বলেছিল যে যতদিন আমার ছেলে বেঁচে আছে ততদিন তুমি আমার ছেলের সাথেই থাকো, যাতে সে তার শেষ সময়ে হাসি খুশিতে কাটাতে পারে। তখন জেনি অ্যানিকে বলেছিল
যেটাই হয়ে যাক না কেন আমি ব্যানকে মরতে দেব না। এর জন্য যদি আমার ব্যানকে আবারও ডিপ্রেশনেও পাঠাতে হয় তাও পাঠাবো, কারণ ডিপ্রেশনে যাওয়ার পর তার পাস্টের কোনো জিনিসই আর ভালো লাগবে না। এই কারণে সে 13 বছর আগেও যেতে পারবে না, আমাকে বাঁচাতে সেও মারা যাবে না। এরপর বন্ধুরা সিন প্রেজেন্টে শিফট হয়। ইনা জেনির আঙ্কেলের কাছে যায়, কিন্তু সে ইনাকে দেখেই কালো চশমা পরে নেয় যাতে ইনা তার মন পড়তে না পারে। এদিকে এরকম করতে দেখে জেনির মায়ের তার ভাইয়ের উপরেও সন্দেহ হয় আর বলে আমি তাকে যে কাজ করতে দিয়েছিলাম সেটা সে ঠিকভাবে করেছে কিনা, সে কোনো ভুল করেনি তো। তাছাড়াও জেনির মায়ের একজন গুপ্তচর ছিল, সে বলেছিল যে যে সময় জেনি মারা গেছে সেই সময় আমি আপনার ভাইকে সমুদ্রে দেখেছিলাম। এই ব্যাপারে জেনির মা তার ভাইকে জিজ্ঞেস করে, তখন সে বলে আমি আমার কাজ শেষ করার পর অনেক ভারী লাগছিল, তাই ফ্রেশ হওয়ার জন্য আমি সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু বন্ধুরা তার বোনের তাকে বিশ্বাস হয় না, তাই সে বলে আমাকে এই মুহূর্তে ওই সমুদ্রে নিয়ে চলো। সে গাড়ির পেছনের সিটে চোখ বন্ধ করে বসে যায়। তখন ইনা জেনির আঙ্কেলকে জিজ্ঞেস করে, তখন সে আস্তে করে তার চশমা খুলে ইনাকে হুমকি দেয় যে যদি আবার আমাকে বিরক্ত করো তাহলে মেরে ফেলবো তোমাকে। কিন্তু বন্ধুরা আঙ্কেল লুকিয়ে ইনাকে সাহায্য করে, সে তার চশমা সরিয়ে ইনাকে তার মনের কথা পড়ার অনুমতি দিয়েছিল। তো এরপর ইনা তাড়াতাড়ি তার বাবাকে গিয়ে বলে যে জেনি বেঁচে আছে আর সে এখন ওই সমুদ্রে আছে। সেখানে যাওয়ার জন্য ব্যান তাড়াতাড়ি বের হয়ে যায়। ওইদিকে আঙ্কেল তো খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, এর জন্য তার বোন তার উপরে রেগে যায় আর বলে যে তাড়াতাড়ি গাড়ি চালাও, সারা জীবন রাস্তায় থাকার ইচ্ছে আছে নাকি। কিন্তু আঙ্কেল তো অনেক ভালো, তাই সে ইচ্ছা করেই গাড়ি আরও আস্তে চালায়, কারণ তাদের সমুদ্রে পৌঁছানোর আগে ব্যান সেখানে পৌঁছে যাক আর জেনিকে নিয়ে দূরে কোথাও চলে যাক। আসলে ঘটনা এমন ছিল, জেনির কথা শুনে আঙ্কেল জেনির মৃত্যুর মিথ্যা নাটক করে। জেনি ইচ্ছা করেই ব্যানের দেওয়া জ্যাকেট নদীতে ফেলে দিয়েছিল আর গাড়ির সেরকম অবস্থা করেছিল যাতে গাড়ি দেখে সবার মনে হয় যে গাড়ির সামনের কাঁচ ভেঙে যাওয়ার জন্য জেনি নদীতে পড়ে গেছে। তো এরপর বন্ধুরা প্রেজেন্টের সিন দেখানো হয়। আঙ্কেল পৌঁছানোর আগেই ব্যান সমুদ্রে পৌঁছে যায় আর জেনিকেও দেখে নেয়, কিন্তু যেই ব্যান জেনিকে ডাকে তখনই সে পালাতে শুরু করে। এদিকে ইনা গিয়ে তার ফ্যামিলির লোকেদেরকে সুখবর দেয় যে জেনি বেঁচে আছে আর বাবা তাকে নিতে গেছে। কিন্তু এই কথা শুনে তো দাদিমা আর খুশি হয় না। যেই ইনা তার সাথে আই কন্ট্যাক্ট করে তখন সে সব কথা জানতে পেরে যায়। আসলে এখনো পর্যন্ত ইনা জানতো না যে জেনিকে বাঁচানোর জন্য তার বাবার জীবন চলে যাবে। এই কারণে জেনি এসব নাটক করেছিল যাতে তার বাবা ডিপ্রেশনে চলে যায় আর দ্বিতীয়বার পাস্টের কোনো হ্যাপি মোমেন্টে যেতে না পারে। এই কথা জানার পর ইনাও তার দাদিমার সাথে কান্না শুরু করে দেয়। ওইদিকে ব্যানও জেনিকে ধরে ফেলে, জেনিকে প্রশ্ন করে যে আমি তোমাকে পাগলের মতো কোথায় কোথায় না খুঁজেছি, তুমি এখানে কি করছো, তুমি এত নিকৃষ্ট নাটক কেন করেছো যে তুমি মারা গেছো। দেখো যদি তোমার মা বা আঙ্কেলের জন্য তোমার কোনো বিপদ হয় তাহলে তোমার সেটা আমাকে বলা উচিত ছিল, আমি কিছু করতাম তখন জেনিকে তার মুখ খুলতেই হয় যে পাস্টে গিয়ে আমাকে বাঁচানোর জন্য তোমার জীবন চলে যাবে, এটা আমি কখনোই চাই না। তোমাকে ইনা আর তার ফ্যামিলির সাথে থাকতে হবে, তাদেরকে তোমার প্রয়োজন। তখন ব্যান বলে তুমি তো দেখেছো যে তোমার আসার আগে আমি আমার ফ্যামিলির সাথে কিরকম জিন্দা লাশের মতো বেঁচেছিলাম। তখন জেনি বলে যদিও তুমি জিন্দা লাশ হয়েছিলে কিন্তু বেঁচে তো ছিলে, আর আমি তোমাকে মারা যেতে দেখতে পারবো না। এই কথা বলে জেনি জোরে জোরে কান্না করতে শুরু করে দেয় আর তখন ব্যান তাকে কিস করে আই লাভ ইউ বলে। পরের সিনে আমরা দেখতে পাই জেনি আর ব্যান সমুদ্রের ঘরে টাইম স্পেন্ড করছিল, দুজনে একসাথে অনেক সময় স্পেন্ড করে। পরের দিন ব্যান জেনির জন্য ব্রেকফাস্ট নেওয়ার জন্য পাশের একটা হোটেলে যায়। সেখানে আগে থেকেই জেনির মা আর আঙ্কেল উপস্থিত ছিল, এতে এখানে সব পর্দা ফাঁস হয়ে যায়। কিন্তু জেনি মারা যায়নি এই খবর শুনে তার মা বেশি রেগে যায় না। তারপরেও ব্যান তাকে ক্লিয়ার করার জন্য বলে যে সে তোমার থেকে লুকানোর জন্য নয় বরং আমাকে বাঁচানোর জন্য পালিয়েছিল। এরপর যখন ব্যান জেনির কাছে যায় তখন দেখে জেনি ভয় পেয়েছিল তাকে বিছানায় তার পাশে না পেয়ে। জেনির মনে হয়েছিল যে ব্যান আবারও পাশে চলে যায়নি তো, কিন্তু যখন সে জানতে পারে যে ব্যান তো ব্রেকফাস্ট নেওয়ার জন্য গিয়েছিল আর সেখানে গিয়ে ব্যানের তার মায়ের সাথে দেখা হয়েছে আর তাদের মধ্যে এরকম কথাও হয়েছে, সেই সব কথা শুনে জেনি হাসতে থাকে আর বলে এখন আমাদের বাসায় ফিরে যাওয়া উচিত। কিন্তু ব্যানের ইচ্ছা করছিল যে এখানে আরো 2-1 দিন টাইম স্পেন্ড করতে, কিন্তু জেনি তাকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এখন জেনিরও ভয় হচ্ছিল যে যদি সে 13 বছর আগে চলে যায় আমাকে বাঁচানোর জন্য আর যদি তার কিছু হয়ে যায় তাহলে হয়ে গেল সব শেষ। কিন্তু তখন ব্যান জেনিকে বোঝায় যে দেখো আমার কথা শোনো, আমি এত তাড়াতাড়ি পাস্টে যাব না, আমি অন্তত 100 বছর জীবন কাটাবো তারপর পাস্টে যাব, যাতে আমি তখন মারা গেলেও আর আফসোস না হয়। তখন জেনি তাকে জড়িয়ে ধরে বলে না না, আমি তো তখনও তোমাকে মরতে দেব না, আর জানো যে আমাকে বাঁচিয়েছিল
তার গলায় লাল চিহ্ন ছিল, যেটা তোমার গলায় নেই। এই জন্য আমার মনে হয় পাস্টে তুমি আমাকে বাঁচাওনি। তো এখানে বোঝা যাচ্ছে না যে এই কাহিনী আসলে কতদূর যাবে। তো এরপর যখন তারা দুজন বাসায় ফিরে আসে তখন তারা জানতে পারে ব্যানের মৃত্যুর ব্যাপারে ইনা সব জেনে গেছে। এই কারণে কান্না করে করে সে তো তার অবস্থা খারাপ করে ফেলেছে। এরপর ব্যান ইনার রুমে যায়। তখন ইনা বলে, আমি আসলে একটা অভিশাপ। যেদিন আমার জন্ম হয় সেদিন হাই স্কুলে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি যখন 5 বছরের হলাম তখন আমার জন্মদিনের দিন আমার মা মারা গেল, আর এখন আমার জন্মদিনের দিন আমার বাবা মারা যাবে। আমি নিজেকে ঘৃণা করি। আমার তো জন্মই হওয়া উচিত হয়নি। আর তখন ব্যান তাকে বোঝায় যে তুমি এভাবে ভেবো না। জন্মদিনের দিন যতই খারাপ কিছু হোক না কেন, তারপরেও সেই দিন আমার জন্য সবচেয়ে খুশির দিন, কারণ সেই দিন তোমার জন্ম হয়েছিল। অন্যদিকে জেনি ব্যানের মায়ের কাছে ক্ষমা চায় কারণ তার প্ল্যান সাকসেসফুল হয়নি। তখন এনি বলে, কোনো সমস্যা নেই, আমি দেখেছিলাম তুমি তোমার দিক থেকে অনেক চেষ্টা করেছো। এতটুকু করার জন্য তোমার শুক্রিয়া। এরপর জেনি গলায় লাল চিহ্নর কথা মিস এনিকে বলে দেয় যে যেই লোক আমাকে বাঁচিয়েছিল তার গলায় লাল চিহ্ন ছিল, যেটা ব্যানের নেই। এরপর অ্যানি বলে, আমি স্বপ্নে মোটুর ব্যাপারেও কিছু দেখেছি। আমি দেখেছি যে সে অন্য একটা মেয়ের সামনে কান্না করছে আর দুজনের চুল একদম এলোমেলো হয়ে আছে। এরকম মনে হচ্ছিল যে দুজন ঝগড়া করেছে। আমার মনে হয় ওই জন সে মোটুর সাথে চিট করছে, কিন্তু আমি এই কথা এই ভয়ে মোটুকে বলছি না, কারণ সে টপ মডেল হওয়ার জন্য র্যাম্পে হাঁটার আগে আমি তাকে বলেছিলাম যে ওই জুতা পরে যে মডেল হাঁটবে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই স্টেজ থেকে পড়ে যাবে আর তার পা সারা জীবনের জন্য ভেঙে যাবে। এই কারণে আমি মোটুকে র্যাম্পে হাঁটতে নিষেধ করেছিলাম, আর তার জন্য সে আজ পর্যন্ত আমাকে কথা শোনায় যে আপনার জন্য আমি টপ মডেল হতে পারিনি। আর জানো, আমি যা স্বপ্নে দেখেছিলাম সেটা সত্যি হয়েছে। মোটোর জায়গায় যে মেয়ে র্যাম্পে হাঁটছিল তার জুতো বড় হওয়ার জন্য সে পড়ে যায়, আর তার পা কখনোই ঠিক হয়নি। কিন্তু মোটুর কথা হচ্ছে যে আপনি আপনার স্বপ্নের কথা যদি না বলতেন তাহলে আমি শোয়ের শেষ মুহূর্তে গিয়ে ব্রেকআউট করতাম না। তাহলে ওই মেয়েকে আমার জুতা পরতেও হতো না, আর সে পড়ে গিয়ে তার পাও ভেঙে ফেলতো না। এই জন্য জেনি এই মামলা নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার আঙ্কেলের সাহায্যে জনের চিটিং করার সমস্ত প্রমাণ কালেক্ট করে। এরপর জনের ফোনে সব পিক পাঠিয়ে তাকে ব্ল্যাকমেল করে। জন তো মিলিয়ন দিয়ে মামলা শেষ করতে চায়, কিন্তু জেনি 200 মিলিয়নের ডিমান্ড করে। এই কথা শুনে জন বলে, পাগল হয়ে গেছো? আমি আমার বিজনেসের সবকিছুই তো আমার হবু বউয়ের দেওয়া টাকা দিয়েই চালাচ্ছি, আর সামনে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, সেখানেও খরচ আছে। তাহলে আমি এখন 200 মিলিয়ন কোথা থেকে আনবো? তখন জেনি বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার বিয়ের কথা ভুলে যাও। এই কথা শুনে জন আর জেনির মধ্যে তো হাতাহাতি শুরু হয়ে যায়।